সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে কথা বলবো, আগামী সরকার নিয়ে কথা বলতে চাই। তিনজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এরপর রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি গণফোরাম। সবশেষ রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আপনার তিনজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আব্দুল সালাম আপনাকে দিয়ে। বহুল প্রত্যাশিত নির্বাচন হলো এবং গণমাধ্যমের ভাষায় যদি বলি ভূমিধস বিজয় বিএনপির। একেবারেই 200+ আসন, প্রত্যাশিত আসন আপনারা পেয়েছেন। এখন যে সরকার আপনারা গঠন করবেন, সেই সরকার গঠন প্রক্রিয়া নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আমার সহযোগ্য আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রথমত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সকল এত ষড়যন্ত্র এত কিছুর পরেও আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে যেটা আপনি বললেন যে ভূমিধস বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জনগণ বিএনপিকে দিয়েছে। এটাই হবার ছিল, কারণ দীর্ঘদিন তো আমরা আন্দোলন করে আসছি গত 17-18 বছর যাবৎ। কিসের জন্য? এটা গণতন্ত্রের জন্য। এবং এই দেশের মানুষ সেই পাকিস্তান আমল থেকে বারবার প্রমাণিত হয়েছে যে সবসময় তারা একবেলা কম খাইলেও কিন্তু গণতন্ত্রটার উপরে তাদের আস্থাটা বেশি, এবং কখনো কোনো জোর করে কোনো কিছু চাপিয়ে রাখা যায় না, বেশি দিন রাখা যায় না। এবং সেটা যত কঠিন বা যত জনপ্রিয় শাসকই হোক না কেন, সেটা মানুষ কখনো অ্যাকসেপ্ট করে না। তো এটা আবার প্রমাণিত হলো। এবং যে কথাটা আমরা বলে আসছিলাম যে বাংলাদেশের মানুষ আরেকটা যেটা, যে আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, কিন্তু কখনো বাংলাদেশের মানুষ ফ্যানাটিক না, ধর্ম নির্ভর রাজনীতিকে কখনো তারা সেইভাবে দেয় না। এটা হলো যে এটা সবার একটা সমমর্যাদা, সহনশীলতা, সবার প্রতি, সকল ধর্ম, সকল বর্ণ, সকল কৃষ্টি কালচার যত কিছু আছে এটা নিয়ে এটাই বাংলাদেশের সৌন্দর্য, যেটা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে একটা রেইনবো স্টেট আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটাই এই দেশের জনগণও তাই চায়। তো জনগণ আস্থা রেখেছে এবং আস্থা রেখে তারেক রহমান দেশনায়ক তারেক রহমানকে তারা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যেমনিভাবে তার বাবা একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, এবং নেয়ার পরে তিনি সেই দায়িত্ব নেয়ার পরে সেটা উত্তীর্ণ হয়েছিলেন, এবং উত্তীর্ণ হয়ে জনগণের কাছে তিনি জনপ্রিয় নেতা, এখনও জনপ্রিয় নেতা। এবং তার পরবর্তী পর্যায়ে আবার গণতন্ত্র হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ তার মা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, জনগণই তাকে দিয়েছিল। এবং তিনি যখন চলে যান পৃথিবী ছেড়ে, তখন তিনি আবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই তাদের পদাঙ্ক অনুসরণ করেই তারেক রহমান দেশ পরিচালনা করবেন এবং দল পরিচালনা করবেন, তাহলে স্বাভাবিকভাবেই অন্তত ভুল ত্রুটিগুলো কম হবে। এবং আশা করি যে জনগণ, এই দেশের মানুষ অন্তত সঠিক নেতা নির্বাচন করেছে, এটা তার কার্যক্রমের মধ্যে দিয়ে প্রমাণিত হবে। এখন স্বাভাবিকভাবে মন্ত্রিপরিষদ যেটা আপনি বললেন, এটা তো স্বাভাবিকভাবে এখন চয়েসের ব্যাপার বা রাজনৈতিকভাবে বিভিন্ন সমঝোতার ব্যাপার, সব কিছু মিলিয়ে তবে রাষ্ট্রটা পরিচালনা করা, যেটা আমার নেতা তারেক রহমান আগেই বলেছেন যে শুধু নির্বাচনে জয়লাভ করা না, জয়লাভের পরে রাষ্ট্রটা পরিচালনা করাটা হবে সবচেয়ে টাফ, সবচেয়ে কঠিন। কারণ দীর্ঘ 17 বছর এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে, এবং সেগুলো সব দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে শুরু করে সব কিছুতেই। কাজে সেটা থেকে বের করে এনে একটা জনগণের সরকার এস্টাবলিশ করা, একটা জনগণের প্রশাসন এস্টাবলিশ করা, একটা জনহিতকর পুলিশ এস্টাবলিশ করা, র্যাব এস্টাবলিশ করা, এটা স্বাভাবিক একটা সময়ের ব্যাপার। এর জন্যই সবাইকে এই মুহূর্তে যেটা বলবো যে অন্তত 2-3 বছর সময় দিতেই হবে, যে এগুলোকে রিবিল্ড করে তারপর একটা নর্মাল প্রসেসে নিয়ে আসার জন্য
অন্তত 2-3 বছর ধৈর্য ধরতে হবে, প্লাস সময় দিতে হবে। এখনই এটা হইল না কেন বা এটা হয়েছে কেন, এটা যেন আন্দোলন প্রক্রিয়া শুরু করে আবার মানে চলমান ইস্যাকে ব্যাহত করা, সেই ধরনের কোনো কিছু যাতে না হয়। এখন আমাদের মনে রাখতে হবে যে সবাই ঐক্যবদ্ধভাবে দেশটার জন্য কাজ করতে হবে, যে বিরোধী দল বলি সরকারি দল বলি, এবং সবার মধ্যে সেই দেশপ্রেমটা থাকতে হবে এবং সরকারকে ছায়া সরকার হিসাবে সবাই সহযোগিতা করতে হবে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই আলোচনার রেস্টে আপনার কাছে জানতে চাই নতুন সরকারের চ্যালেঞ্জগুলি কি হতে পারে? না, এই যে মহাভোট যুদ্ধ হলো, এটাই তো একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আপনি চিন্তা করেন, এই জামাত ধর্মাশ্রী এই যে ইসলামিক দলগুলোকে বললো যে আসেন আমরা এক বাক্সে ভোট দিই, এবং এটার মাধ্যমে তো তারা একটা সারা বাংলাদেশে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে এরকম একটা আবহাওয়া সৃষ্টি করলো। বাস্তবতা অন্য কিছু, কিন্তু তারা এটা করতে পেরেছে। এমনকি তারা এত কিছুর পরও বলা হচ্ছে যে নারীরা প্রচুর পরিমাণে তাদেরকে ভোট দেবে, এত নেতিবাচক তাদের বক্তব্যের পরও এইসব কথা তারা বলেছে। এমনকি জেএনজি কয়েকটি ইউনিভার্সিটিতে তারা নিরঙ্কুশ জয়লাভ করেছে, কিভাবে করেছে সেগুলো আমরা জানি, মেকানিজম কী ছিল সেগুলো আমরা জানি। তারপরেও তারা বলে বেড়াইছে যে জাতীয় নির্বাচনে এটা প্রতিফলন হবে, এইসব কথা বলেছে না। কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান বলেছি যে ডাকসো 100-400-তে জিতলেই ওই জাতীয় নির্বাচনে এটা প্রতিফলন ঘটে না। সেটা উদাহরণ হচ্ছে 72 সনের ছাত্র ইউনিয়ন সব কিছুতে জিতেছিল, সমস্ত এই ইউনিয়নগুলোতে। কিন্তু জাতীয় নির্বাচনে গিয়ে নেপ মুজফ্ফর বা কমিউনিস্ট পার্টি সেভাবে কি কোনো আসন টাসন পেয়েছিল? ছিটেফোঁটা হয়তো 2-1টা পেয়েছিল। সুতরাং এই ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ওইটা দিয়ে এটা করা যাবে না। তো এখন জামাত যেভাবে প্রচার প্রপাগান্ডায় এগিয়েছিল, আমরা কিন্তু সেটা সেভাবে করতে পারিনি। আমাদের ধারণা ছিল যে হ্যাঁ, বিএনপি একটা বৃহত্তর সংগঠন, এখন এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু নাই, তাহলে মূল সংগঠন হিসাবে বিএনপির সামনে থাকবে, তার রিজার্ভ ভোট আছে, নেতাকর্মীরা দীর্ঘ 17 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সাধারণ মানুষেরও একটা সিম্পেথি তাদের প্রতি থাকবে। এর মধ্যে আবার তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, উনি যখন বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করলো, জনগণের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পড়েছে। কিন্তু তার পাশাপাশি এই জামাতের নেতারা যেসব বক্তব্য দিয়েছে, এগুলো তো আসলে গ্রহণযোগ্য না। এই ব্যাপারে তো নির্বাচন কমিশনও তো কোনো ব্যবস্থা নেয় নাই। আমাদের নারী সমাজ হয়তো তারা মাঠে নেমেছে, কিছু মিছিল মিটিং করেছে, এটাও ঠিক। তো যাই হোক, দিন শেষে আমি যখন একটু ইয়েতে ছিলাম আর কি, যখন ওই যে নির্বাচনের রেজাল্ট আসতেছিল, আমিও খুব শঙ্কিত হয়ে গেলাম যে এটা কী ব্যাপার। ওই যে আপনার নর্থ বেঙ্গলের যে আসনগুলো, সেখানে তাদের এত সিট পাওয়ার কথা না, কুষ্টিয়াতে নাই, অমুক জায়গায় নাই, তমুক জায়গায় নাই, রাজশাহীতে আমাদের হেভি ওয়েট ক্যান্ডিডেটগুলো পড়ে যাচ্ছে। তারপরে যাই হোক, তো এই দিককার আসনগুলোতে তো মোটামুটি ভালোই হয়েছে, সাউথের বা ইস্টের। তো আমার মনে হয় এই জামাত এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল যে এবারেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ ভোটারদের মন জয় করেছে। কিন্তু বাস্তবতা সেটা না, আমরা তো দেখলাম ভোটের মাধ্যমে। এবং তারা যে এত সিট পেয়েছে সেটাও আমি শঙ্কিত, এত সিট কীভাবে তারা পায়। এবং এটা পাওয়ার মধ্যে দিয়ে তারা এখন অপোজিশন হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ নাই, এখন তারা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে। এই দ্বিদলীয় ধারার মধ্যে তারাও ঢুকে গেছে, তবে ভবিষ্যতে এই ধারা থাকবে না। তারা এবার যেসব অপকর্মগুলো করেছে, নির্বাচনের মাঠে যেভাবে কলুষিত করেছে, যেভাবে টাকা ছড়িয়েছে, এবং কিছু তো ধরা পড়েছে, এটা তো সামান্য, অনেক কিছুই আমাদের চোখের অন্তরালে হয়ে গেছে। তো তারপরেও আমি মনে করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে মোটামুটি কম আসনের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। এবং বিএনপির যে ভূমিধস যে বিজয়টা হয়েছে, এখন এই বিজয়টাকে ক্যাশ করে অর্থাৎ ধরে রাখতে হলে তার যে নির্বাচনী ইশতেহার 31 দফা যে কমিটমেন্টগুলো জাতির সামনে উপস্থাপন করেছে, সেগুলো কিন্তু বাস্তবায়ন দেয়। আগের মতো হলে হবে না, আপনাকে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই বিষয়গুলো কিন্তু আনতে হবে একটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে। জনাব তারেক রহমান তার দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, সুতরাং তার আশেপাশে যারা নেবে সেইভাবে যেন লোক যাচাই বাছাই করা হয় এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স রাখতে হবে। আমরা চাই না যে এই সরকার কয়েক বছরের মধ্যে
কিছু দুর্নাম তার ঘাড়ে চাপুক। শুরুর দিন থেকে তাদেরকে অত্যন্ত স্মার্টলি রাষ্ট্র পরিচালনা করতে হবে, যে কোনো ধরনের কোনো অনিয়ম তারা যেন বরদাস্ত না করে। বিশেষ করে জনাব তারেক রহমানের উপর আমি আস্থা রাখতে চাই যে নতুন বাংলাদেশে উনি যে নতুন রাজনীতির কথা বলেছে এবং যে বলেছে ওনার পরিকল্পনা বা বিএনপির পরিকল্পনার কথা যেসব বক্তৃতা দিয়েছে সেগুলো আমরা বাস্তবিত দেখতে। সব তো আর একসাথে করা সম্ভব হবে না। হ্যাঁ, 100 দিনে কী করবেন সেটা বলেন, করার পরে আবার হিসাব নিকাশ হোক, আপনাকে জবাবদিহি করতেই হবে। মানুষ কিন্তু অপেক্ষায় থাকবে। এইবার আপনার ইশতেহার এবং 31 দফা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে, ওনারাই পৌঁছে দিচ্ছে। গ্রামগঞ্জে তৃণমূলে বহু তারা প্রচার প্রপাগান্ডা প্রশিক্ষণ এগুলো কিন্তু করেছে। সুতরাং মানুষ কিন্তু এখন প্রত্যেক দিনেই দেখবে যে সরকার কিভাবে পরিচালিত হচ্ছে। তাদের আশা আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি করেছে জনাব তারেক রহমান, কথা এবং কাজের মিলটা তারা দেখতে চায়। যে অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ, একই প্রশ্ন, নতুন সরকারের সামনে চ্যালেঞ্জগুলো আসলে কি কি শুরুর দিক থেকে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিজ্ঞ দুই আলোচক আছেন, তাদের শুভেচ্ছা, যারা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। দেখুন, প্রথমত হলো যারা বিজয় অর্জন করছেন তাদেরকে কনগ্রাচুলেশন। আর আপনি যে চ্যালেঞ্জের কথা বলছেন সেই চ্যালেঞ্জগুলো যদি আলোচনা করতে যান তাহলে আমি মনে করি যে যারা বিজয় অর্জন করছেন তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ, এটা সাধারণ চ্যালেঞ্জ না। কারণ আপনি জানেন যে 5ই আগস্টের আগে যখন আন্দোলন হচ্ছিল তখনই কিন্তু এই বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে যাওয়া, আইনের শাসনের দুর্বলতা, মানবাধিকার লঙ্ঘন, তারপরে অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং সিস্টেম, এই সবগুলো বিষয় নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল। এবং সেই কারণেই কিন্তু সবারই প্রত্যাশা ছিল যে পরিবর্তনের পরে যিনি আসবেন তিনি এটাকে একটু রিকভারি করবেন, একটু আপগ্রেড করবেন। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে যারা এসছেন তারা সেই কোনো জায়গায় তারা আপগ্রেড তো না, আরও ডিগ্রেড করেছেন। এবং সেটার উদাহরণ হলো আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সেটা ডিগ্রেডেড হয়েছে, আপনি বিচার বিভাগের কথা যদি বলেন সেখানে ডিগ্রেডেড হয়েছে, অর্থনীতির কথা যদি বলেন, বিশ্ব বাণিজ্য যদি বলেন সেখানে ডিগ্রেডেড হয়েছে। অর্থাৎ আমরা এমন একটা জায়গায় এসেছিলাম, প্রথম তো নির্বাচন হওয়াটাই খুব কঠিন কাজ ছিল, কারণ আমরা তো অনেক বয়ান ঠন বিভিন্নভাবে শুনছিলাম যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বক্তব্য আসছিল, কেউ কেউ বলার চেষ্টা করছিল যারা সিটে বসে অলরেডি ফ্ল্যাগ পেয়ে গেছিল, তারা চাচ্ছিল যে এটাকে কীভাবে দীর্ঘায়িত করা যায়, লিঙ্গার করা যায়। কিন্তু এক পর্যায়ে ডক্টর ইউনূস সাহেবও সেই চিন্তাই ছিলেন, কিন্তু যখন এক পর্যায়ে বাস্তবতাটা দেখলেন যে আসলে উনি পারছেন না, ওনার যে কথা ছিল যে বাংলাদেশকে আগের চেয়ে একটু ভালো করা, সেটা উনি যখন ব্যর্থ হলেন তখন উনি চিন্তা করলেন ট্রানজিশনের কথা। তখন কিন্তু উনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বললেন এবং তারপরে নির্বাচনের বিষয়টা সামনে আসলো। এবং নির্বাচনের বিষয়টা সামনে আসার পরেও বিএনপি, সবাই বলবেন যে বিএনপি অনেক বিজয় অর্জন করেছে, ভূমিধস বিজয় বা অ্যাবসোলিউট মেজরিটি, কিন্তু আমি বলি যে বিএনপি কিন্তু ততটা ভালো করতে পারে নাই। কেন এটা ব্যাখ্যা আপনার ধরেন, বাংলাদেশের দল তো রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগের বিএনপি, আর জামাত ইসলামের ভোট কত পার্সেন্ট ছিল, কোথায় ছিল? তা আপনি যদি সেই হিসাব করেন আওয়ামী লীগ নাই, বিএনপির ভোট তো আর কমে যায় না। কারণ বিএনপির এই নির্বাচনের পরে এত কিছুর পরেও 15-16 বছর পরে বিএনপির কর্মীরা অন্য দলে যায় নাই, তাহলে তাদের ভোটগুলো তো আছে। এখন নির্বাচন হলো এমন একটা জিনিস, এখানে অনেক কিছু টেকনিক আছে, অনেক কিছু মেকানিজম আছে এবং অনেক আপনার প্রচার করতে হয়, মানুষের কাছে যেতে হয়। সেদিক থেকে ধরেন জামাতে ইসলাম তারা নমিনেশন দিয়েছে কত মাস আগে, 300 সিট, কিন্তু বিএনপি কিন্তু অনেক পরে দিয়েছে। এবং তাদের যে লিডার উনিও কিন্তু অনেক পরে এসে মাত্র কয়দিন সময় পেলেন নির্বাচনী প্রচার করার জন্য, এবং অনেকগুলো কেন্দ্রে অনেকগুলো আপনার নির্বাচনী এলাকার এক জায়গায় করে উনি পরিচয় করে দিতে হলো, সময়টাও স্বল্প ছিল। যার ফলে যে কাজগুলো জামাতে ইসলাম বা তার দলের যারা তারা আগে থাকতে যেভাবে নির্বাচনী প্রচারটা তারা গোপনে গোপনে এমনভাবে শক্তভাবে করেছে যে কিছু মানুষকে তারা কনভিন্স করেছে বিএনপির বিপক্ষে ভোট দেওয়ার জন্য, এবং ওই ভোটগুলো বিএনপিরই ছিল। কারণ নাইলে বিএনপি এত কম ভোট পাবে কেন, তাই না? বিএনপির তো সিট পাওয়ার কথা ছিল 270 থেকে 275 সিট, এর বেশি তো পাওয়ার কথা না, এর কম পাওয়ার কথা না আমাদের অ্যানালাইসিসে যে হয়। কিন্তু সেখানে সেটা আরও 30-40টা সিট ছুটে গেছে। এই ছুটে যাওয়ার পিছনে এই একটা কারণ যে তাদের ক্যাম্পেইনটা স্টার্টিং থেকে হয় নাই, বা তারা একটা দুদুল্যমানতা ছিল, তাদের নেতা বাইরে ছিলেন, বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতার কারণে কিন্তু তাদের পলিটিক্যাল কর্মকাণ্ড কিন্তু অনেকদিন একটা স্থবির ছিল, কারণ যেহেতু নেত্রী অসুস্থ, কাজে তারা কিন্তু ওইভাবে কাজ করতে পারেন নাই। আর সবচেয়ে আর একটা জিনিস হলো যে
ফিল্ড লেভেলে সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা আছে এখন। তো সোশ্যাল মিডিয়াতে আপনার জামাতে ইসলাম বা অন্যান্য দল যারা আছে তাদের দেখবেন একটা ছবি সহ একটা ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু ওর পিছনে 70টা আছে ABCDE দিয়া। অতএব কোনো কথা বলতে গেলে উনি একটা যখন বলবেন ওই ABCDE দিয়ে কিন্তু 70 কথা বলে দেয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে সেরকম কাউন্টার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ওইভাবে তারা সক্ষমতাটা অর্জন করতে বা দেখাতে পারেন নাই, যার ফলে সে জায়গাটাও তাদের একটু ব্যর্থতা আছে। এবং এই সব কিছুর পরে আরেকটা জিনিস, নির্বাচনের দিনের আগের দিন যেটা সেনাবাহিনীর ভূমিকার কারণে যেটা আমার কাছে নতুন মনে হলো, ওইটা আমি আগে চিন্তা করি নাই। তারা যেভাবে অর্থ ছড়াচ্ছিল, যেটা কয়েক জায়গায় ধরা পড়েছে, সেইটার কারণে মনে হয় যে তার আগে থেকে অর্থ ছড়ানোর বিষয়টা হয়তো তারা বেশ এফেক্টিভলি করছে। কারণ তারা কিন্তু তাদের বহু প্রতিষ্ঠান আছে এবং তারা যেটা করেছে ডোর টু ডোর, বিশেষ করে মহিলাদেরকে আমার ব্যক্তিগত নলেজই আছে যে যারা নাকি জামাতকে ভোট দেওয়ার কথা না, কিন্তু তারা এবার জামাতকে ভোট দিয়েছে এবং মেকানিজমটা সিস্টেমটা কী করেছে ব্যক্তিগতভাবেই আমি জানি, এটা আমি অন এয়ারে হয়তো বলবো না। কিন্তু ঘটনা হলো যে এরকম অনেক ঘটনা তারা ঘটিয়েছে এবং নির্বাচনী প্রচারটা তারা এমনভাবেই নিয়েছে। ধরেন এমন কয়েকদিন আগে তারা এমন একটা প্রোপাগান্ডা আসলেন, আপনি জানেন বাংলাদেশে 20% অ্যাবাউট মনে হয় নিরপেক্ষ ভোট, আরগুলো তো সব ভাগ করা, এরশাদ, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, টিএমডি সবাই। ওই 20% ভোট কিন্তু আপনার এদিক ওদিক যায় এবং সেইখানে রেজাল্টটা হয়, মানে সিলেক্ট হয়। তো ওই 20%-এর মধ্যে আবার আছে 1-2% আছে ভোট বাংলাদেশের, যারা হলো কে ক্ষমতায় যাবে তারে ভোট দেয়, এটা আছে। ভোট পচায় লাভ নেই, পচায় লাভ নাই, তো এটাও কিন্তু আছে। এবং সেইটা কি করলো তারা কয়েকদিন আগে মাত্র, তারা এমনভাবে ছড়ালো যে আমেরিকাও চাচ্ছে যে জামাতে ইসলামী ক্ষমতায় আসুক, এবং এইরকম একটা ব্যাপক প্রচার তারা করলো। এবং সেই কারণে ওই যে 1-2% ভোট যেটা নাকি তাহলে আমেরিকা চাইছে, তাহলে তো সেখানে তাদের জিতবে যেহেতু দিয়েই দিই, তাই না? এরকম অনেক ঘটনা। অর্থাৎ টোটাল ইলেকশন মেকানিজমে তারা খুব প্রম্পটলি সাকসেসফুলি অনেক কাজ করেছে, যার ফলে তারা অনেক ভোট নিয়ে গেছে। এবং বিএনপির সেখানে কিছু দুর্বলতা ছিল, বিভিন্ন কারণও ছিল, সেই কারণে কিন্তু তারা বিএনপির যে ভোট পাওয়ার কথা ছিল সেই ভোটটা তারা পায় নাই। এখন এই বর্তমানে যে চ্যালেঞ্জ, সেটা হলো চ্যালেঞ্জ তো আপনার ক্ষমতায় বসার সাথে সাথে প্রথম চ্যালেঞ্জ হবে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন, অর্থাৎ বাংলাদেশকে কেউ ভিসা দেয় না। তো এই ইন্টারন্যাশনালি এই যে আপনার কমিউনিকেশন করে এই জিনিসটাকে রিকভার করতে হবে যাতে বাংলাদেশিরা বিদেশে যেতে পারে ফার্স্ট। তারপরে ইলেকটেড গভর্নমেন্ট আসলে ইনভেস্টমেন্ট আসবে, এটা বিদেশিরা আগেই বলেছে, সেখানে ধরেন সমস্যা হবে না, তারা আসবে। এবং এই লোকালি ব্যবসায়ী যারা, তারা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস আছে, মব, এবং এই মব কালচারটা ডক্টর ইউনূস সাহেবের অধীনে তাদের সাঙ্গপাঙ্গরা এটা সৃষ্টি করেছে। এবং এই মব কালচারটা কীভাবে বন্ধ করবে, এটাও বিএনপির কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ মব কালচার যদি বন্ধ করতে না পারে, তাহলে কিন্তু সে অনেক কিছু বিএনপি করতে চাইবে, কিন্তু সেটা করতে পারবে না। বিচার বিভাগে ধরেন বিচারকরা এখনও স্বাধীনভাবে কাজ করতে পারে না, ওই যে মবের টেনশন, যে কোনটা দিলে কি হবে। অতএব সেই জায়গাটাও তো এখন একটা বড় চ্যালেঞ্জ, যে বিচার বিভাগে যদি স্বাধীনতা না থাকে এবং বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে, রুল অফ ল যদি এস্টাবলিশ না থাকে, তাহলে সেটা সরকারের ক্ষতি হয়। এবং সেই জিনিসটা আওয়ামী লীগ সরকারও বুঝতে পারেন নাই, এবং বুঝতে পারেন নাই কিন্তু তাদের ব্যর্থ হতে হয়েছে। তাই এত যারা এখন ক্ষমতায় আসবেন তারা যদি জিনিসটা বোঝেন যে চেক অ্যান্ড ব্যালেন্স, সংসদ, সরকার, বিচার বিভাগ, এবং যার যার কাজ সে করবে। কিন্তু আপনার কোথাও যদি অন্যায় হয়, অবিচার হয়, সেই চেক অ্যান্ড ব্যালেন্সটা যদি বিচার বিভাগ স্বাধীনভাবে করে, ওই রেজাল্টটা আলটিমেটলি সরকারের পক্ষে যায়, যে সরকার তো ভালো চালিয়েছে। কারণ এখন কিন্তু নির্বাচন, আমি জানি না আগামী নির্বাচন কী সিস্টেম হবে, এভাবে যেভাবে হয়েছে এইভাবে ইলেকশন কমিশন যদি থাকে, এইভাবে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু যারা এখন ক্ষমতায় আসছেন তাদের ক্ষমতার মেয়াদ তো 5 বছর। 5 বছর পরে কিন্তু আবার ক্ষমতায় জনগণের কাছে যেতে হবে। অর্থাৎ জনগণের কাছে যেতে হলে তাদেরকে কিন্তু দেখাতে হবে তারা জনগণের জন্য কি কি ব্যবস্থা নিশ্চিত করছেন, জনগণ কি কি বেনিফিটেড হয়েছে, তখনই তারা আবার নির্বাচিত হতে পারবেন। আর রাজনৈতিক দলের তো ক্ষমতা ইচ্ছেই থাকে তাদের ক্ষমতায় যাওয়ার, এই জায়গাগুলো আছে। প্লাস হলো তারা যে সংস্কারের কথাগুলো বলছে, সে সংস্কার তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ সংস্কারের বিষয় অনেকগুলো আছে, যে বিষয়গুলো যারা সবাই অনেকেই চান না, বিশেষ করে আপনার বিএনপির পক্ষ থেকে অনেক বিষয়গুলোতে আপত্তি দেওয়া হয়েছে, এবং দেশের মানুষ অনেকগুলো বিষয় আছে যেগুলো তারা পছন্দ করেন না, চান না। কিন্তু জামাতে ইসলাম, এনসিপি সহ তারা আবার একটা প্রেশার রাখবে যে সব সংস্কারই, অর্থাৎ যেগুলো ওই যে 80টা যেটা আপনার করেছেন, আপনার আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন, উনি যেগুলো ড্রাফট করে দিয়েছেন, যেটা বিএনপি দেখেও না, সাইন করে দিয়েছে,
পরবর্তীকালে বলছে যে এটা প্রতারণা করা হয়েছে, ওই কাগজ কিন্তু তাদের কাছে আছে। অর্থাৎ ওইটা নিয়েই তারা প্রেশার করবে যে সবগুলো করতে হবে, এবং সেটি করার ক্ষেত্রে ওটাও বড় একটা চ্যালেঞ্জ বিএনপির জন্য। অর্থাৎ এক কথায় আমি দেখি যে অর্থনৈতিক তো চ্যালেঞ্জ আছে, এবং এই যে ছাত্ররা যে আজকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা রেখে তারা অন্য চিন্তায় চলে গেছে, কিভাবে এখন ক্ষমতা পাওয়া যায়, কিভাবে এখন মাস্তানি করা যায়, ওই ধরনের জায়গায় চলে গেছে। শিক্ষা ব্যবস্থাটাকে ব্যাক করে রিব্যাক করে ঠিকমতো জায়গায় আসতে হবে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তো অত্যন্ত দুর্বল, পুলিশকে কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটা নিশ্চয়ই ওনাদের সেই চিন্তা চেতনা আছে, এবং সেই প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে এমন কোনো জায়গা নাই যেখানে তাদের চ্যালেঞ্জ নাই, প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ আছে, এবং প্রপারলি যদি চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারে তাহলে তারা বেনিফিটেড হবে, জনগণকে দেখাতে পারবে যে দে হ্যাভ ডান গুড জব।